রাজ্য এখন ঘটনাবহুল। বাংলায় ঘটেছে পালাবদল। ভোটে হেরেও পদত্যাগ করতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ব্রিগেডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলা পাবে নতুন মুখ্যমন্ত্রী। এত কিছুর মাঝে বামেরা কোথায়? শূন্যতা কেটেছে বিধানসভা নির্বাচনে। ভোট পর্ব পার করে আবার রাস্তায় ফিরেছে বামেরা। কিন্তু পালাবদলের রাজ্যে নতুন পরিকল্পনা কি হবে, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। পুরসভা, পঞ্চায়েত, লোকসভা পার করে 5 বছর পর আবার বিধানসভা ভোট। ভোট আসবে, ভোট যাবে, কিন্তু বামেদের জমি কি শক্ত হবে? বাংলার রাজনীতিতে একবার ক্ষমতা হারিয়ে ফেললে ফেরার নজির আর নেই। ব্যতিক্রমী হতে কি ভাবছে আলিমুদ্দিন শেঠ? কি হতে চলেছে সেই কামব্যাক ফর্মুলা? হ্যাঁ, ভোট পর্ব মিটতেই এইসব প্রশ্নের জন্ম নেওয়াটা তো খুব স্বাভাবিক। আশ্চর্যের কি জানেন, এই সমস্ত প্রশ্নের উত্তরও মিলছে, যা কিন্তু বেশ অবাক করার মতো ঘটনা। এর আগে আলিমুদ্দিন স্ট্রিটে এমন ঘটনা দেখা তো যায়নি, শোনা পর্যন্ত যায়নি। নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। 4 মে ভোটের ফলাফল ঘোষণা হয়েছে। তার 4 দিনের মধ্যে বামেরা একটা নতুন স্ট্র্যাটেজি তৈরি করার চেষ্টা করছে, আর সেই ভাবনা কিন্তু বেশ অভিনব। চলুন তাহলে শুরু করা যাক। 26-এর মডেলেই 31-এর ভাবনা ভাবা হচ্ছে। কি অবাক হচ্ছেন খুব, তাই না? ব্যাপারটা কিন্তু অনেকটা এইরকমই। আপনার কাছে যদি এই গত জাস্ট শেষ হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে যদি সিপিআইএম এর প্রার্থী তালিকা থাকে, তাহলে সেটা যত্ন করে রেখে দেবেন। 31-এর ভোটের আগে সেই প্রার্থী তালিকার সঙ্গে কিন্তু বেশ খানিকটা মিল থাকতে পারে। আলিমুদ্দিনের প্রাথমিক ভাবনা কিন্তু এইরকমই। প্রশ্ন হচ্ছে, কেন এই ভাবনা? এর উত্তরটা লুকিয়ে রয়েছে সম্প্রতি প্রকাশিত বিধানসভা ভোটের ফলাফলের অন্দরেই। দেখুন, এবারের ভোটকে কিন্তু বাংলার সাধারণ মানুষ পরিবর্তনের আঙ্গিকে ভেবেছিলেন। তৃণমূলকে তারা সরাতে চেয়েছিলেন, আর তাই বিজেপিকে ঢেলে ভোট দিয়েছিলেন। এটাও অস্বীকার করা কোনো জায়গা নেই, বাংলায় এই মুহূর্তে তৃণমূলের বিকল্প হিসেবে কিন্তু বিজেপি নিজেদেরকে প্রজেক্ট করতে পেরেছিল। সেই দিক থেকে বামেরা অনেকখানি পিছিয়ে ছিল। বামেরা যতই নিজেদেরকে বিকল্প হিসেবে ভাবার কথা বলুক, উত্থানের কথা বলুক, বিকল্প মানুষ যে তাদের ভাববে সেই জায়গাটা কিন্তু সেভাবে তৈরি হয়নি। ফলে বামেরা কোনো অবস্থাতেই এই জায়গায় ফিরে আসার যে স্বপ্ন দেখুক বা ফিরে আসার যে ছক তৈরি করুক, সেটা কোনো অবস্থাতেই মেলাতে পারেনি। দেখুন, এবারে বিধানসভা ভোটকে না বাংলার মানুষ পরিবর্তনের আঙ্গিকে ভেবেছিলেন। তাঁরা তৃণমূলকে সরাতে চেয়েছিলেন, তাদের সামনে ছিল বিকল্প হিসেবে বিজেপি, তাঁরা বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন। এই ভাবনাতে, মানে এই পরিবর্তনের ভাবনায় বামেরা যতই নিজেদেরকে বিকল্প শক্তি হিসেবে আগে থেকে উত্থানের গল্প শোনাক না কেন, তুলে ধরার চেষ্টা করুন না কেন, কোথাওই মানুষের মনে বিকল্প শক্তি হিসেবে তারা জায়গা করে নিতে পারেনি। ফলে তার রিফ্লেকশন দেখা গেছে বিধানসভা ভোটের ফলাফলের মধ্যে। কিন্তু এই গেরুয়া ঝড়ের মধ্যেও এই যে ফলাফল বামেদের হাতে এসে পৌঁছেছে, বা ফলাফল যেটা প্রকাশ হলো, যেখানে বামেদের শূন্যতা কেটেছে, কিন্তু বাদবাকি ফলাফলের মধ্যে কিন্তু একটা পজিটিভ ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমন কিছু তথ্য বামেদের হাতে এসে পৌঁছেছে যা কিন্তু স্বপ্ন দেখাচ্ছে, আশা জাগাচ্ছে। কি সেই তথ্য? রাজ্য জুড়ে গেরুয়া ঝড়ের মধ্যেও বাম প্রার্থীরা কিছু কিছু জায়গায় কিন্তু ভালো ভোট টেনেছেন। যেমন ধরুন, মুর্শিদাবাদের জলঙ্গি, তৃণমূলের বাবর আলীর কাছে 21,516 ভোটে হেরেছেন সিপিআইএম এর প্রার্থী ইউনূস সরকার। দ্বিতীয় হয়ে তিনি পেয়েছেন 67,668 ভোট। আবার উত্তরপাড়ায় মীনাক্ষী মুখার্জি একটা সময় পর্যন্ত লিড করছিলেন, কিন্তু দুপুরের পরে তিনি লড়াই থেকে হারিয়ে যান। তা সত্ত্বেও মীনাক্ষী কিন্তু 49,000-এর একটু বেশি ভোট পেয়েছেন, প্রায় 50 ছুঁই।
খড়গ্রামে ধ্রুবজ্যোতি সাহা জিততে পারেন এমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। তিনি লড়াইও করেছিলেন, কিন্তু বিজেপি প্রার্থীর কাছে হেরে গিয়েছেন। তা সত্ত্বেও তিনি কিন্তু 42,000-এর কাছাকাছি ভোট পেয়েছেন। এই পরিবর্তনের ঝড়ে পানিহাটিও ব্যতিক্রম নয়, সেখানে জিতেছেন রত্না দেবনাথ, কিন্তু কলতান দাশগুপ্ত সেখানে কিন্তু 20,000-এর মতন ভোট পেয়েছেন। এই যে বিভিন্ন জায়গাকার বিভিন্ন একটা চিত্র আমি তুলে ধরলাম, ছোট ছোট, আরও হয়তো আপনাদের কাছে অনেক বেশি তথ্য রয়েছে, সেগুলো মেলালেও আপনারা দেখতে পাবেন আসলে কিছু কিছু পয়েন্টে বামেদের এই যে বাম প্রার্থীদের এই যে উত্থানের ভোট টানার গল্প, এই যে পরিবর্তনের ঝড়ে তুল্যমূল্য লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বামেদের বিভিন্ন প্রার্থীদের একটা ফিরে আসার যে একটা সামান্য ঝলক, একটা খুব স্মল স্পার্ক, সেটা কিন্তু দেখা যাচ্ছে কোথাও কোথাও। আর সেটাই হচ্ছে বামেদের আশা জাগানোর নতুন পথ। বাংলায় যদি পরিবর্তনের ঝড় না উঠতো তাহলে বামেরা আরও ভালো ফলাফল করতে বলে মনে করা হচ্ছে। দেখুন, বামেরা তো অন্ধকার কাটিয়ে একটা আসন পেয়েছে, সেই আসন কিভাবে এলো সেটা যদি বুঝে নিতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে পুরো ছবিটা পরিষ্কার হয়ে উঠবে। ধরুন, ডোমকলে মুস্তাফিজুর রহমান রানা এবার সাকসেস পেয়েছেন। তিনি 2021 সালেও ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি ভোটে হেরে গিয়েছিলেন। 2021 সাল থেকেই তিনি কিন্তু লড়াইটা শুরু করেছিলেন। পরিযায়ী শ্রমিকদের জন্য নানান ভাবনা চিন্তা, তাদের জন্য হেল্পলাইন খোলা, সাধারণ মানুষের প্রয়োজনে অপ্রয়োজনে থাকা একটা সংগঠন তৈরি করা, যুবদের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি করা, এই সমস্ত ব্যাপারগুলো মিলিয়ে তিনি কিন্তু এবার ডোমকলে ভোটে জিতেছেন। এই যে ডোমকলের মডেল, এই মডেলটাকেই বামেরা এবার অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করতে চাইছে। সেটা যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু ফলাফল অন্যরকম দেখা যেতে পারে 5 বছর পর। আর সেই ফলাফলের মধ্যে, মানে সেই ছকটার মধ্যেই কিন্তু পুরো গল্পটা লুকিয়ে রয়েছে, বা বলা যেতে পারে স্বপ্নের বীজ এই ছকের মধ্যেই বোনা হয়েছে। একদিকে যেমন রানা মডেল, অন্যদিকে তেমনি কাজ করছে আরও একটা যুক্তি। সেটা হচ্ছে যে ভোট পার হয়ে যাওয়ার পর আর বাম প্রার্থীদের সেই সমস্ত এলাকায় দেখা যায় না। এই যুক্তি খণ্ডাতে এবার রাস্তায় নেমে পড়েছে বামেরা। অর্থাৎ যে সমস্ত প্রার্থী তাদের যে সমস্ত এলাকায় দাঁড়িয়েছিলেন, তা সেই এলাকার ভালো মন্দের সঙ্গে এবার থেকে তারা জড়িয়ে থাকবেন। আর সেই ছবিও কিন্তু ইতিমধ্যে দেখাও যাচ্ছে। মানে ধরুন, উত্তরপাড়াতে মীনাক্ষী কিন্তু বিভিন্ন মানুষজনের কাছে প্রচারের সময় গিয়েছিলেন যে সমস্ত জায়গায়, সেখানে আবার একবার ফিরছেন মানুষকে ধন্যবাদ জানাতে, তাদের সমস্যা জানতে, তাদের পাশে থাকার অঙ্গীকার করতে। এবং যেটা শোনা যাচ্ছে, মীনাক্ষী নাকি কোন্নগরের যে বাড়িতে ছিলেন সেখানেই এখন থাকবেন। অর্থাৎ মানে কুলটির চলবলপুর যদি তার প্রথম ঠিকানা হয়ে থাকে, তাহলে তার দ্বিতীয় ঠিকানা হতে চলেছে কোন্নগর। ওখান থেকেই তিনি পরবর্তী ভাবনা চিন্তা করবেন, দলের কাজ অবশ্যই করবেন, একই সঙ্গে উত্তরপাড়ার গভীরে থাকবেন মীনাক্ষী মুখার্জি। খড়গ্রামের ক্ষেত্রেও কিন্তু এই একই ছবি দেখা যাচ্ছে। খড়গ্রামের নির্বাচন মেটার পর ধ্রুবজ্যোতি সাহাকে কিন্তু বিভিন্ন মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গিয়েছে। অর্থাৎ তিনি কিন্তু মানুষকে এটা বোঝানোর চেষ্টা করেছেন, খড়গ্রাম তার নিজের এলাকা, তার বাবা একসময় বিধায়ক ছিলেন সেখানকার, এটা সত্যি। একই সঙ্গে মানুষ তো খানিকটা অতীত ভুলে যায়, এ প্রজন্ম নতুন যখন আসে তারা সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকেই বেশি করে গ্রহণ করতে চায়। তো খড়গ্রামে দেখা গিয়েছে ধ্রুবজ্যোতি সাহা বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন। যে ভূমিকায় তিনি ভোটের সময় ছিলেন সেই ভূমিকায় তাকে অনেকটাই দেখা যাবে। একটা ছবির কথা বোধহয় আপনাদের মনে আছে, সেটা হচ্ছে, আমরাও স্টোরি হিসেবে সেটাকে পড়েছিলাম। খড়গ্রামে ভোটের সময় গিয়ে এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখে নিজেই তাকে কোলে করে তুলে গাড়িতে করে হসপিটালে নিয়ে গেছিলেন। ধ্রুবজ্যোতি সাহার এই ভূমিকা কিন্তু বদলাবে না। ধ্রুবজ্যোতি সাহা ফিরে ফিরে আসবেন খড়গ্রামে এই রকম উদার মানসিকতা নিয়ে, বা মানুষের প্রয়োজনে দরকারে নিজেকে হাজির করবেন সেখানে। ঠিক একই রকম পরিস্থিতি পানিহাটির ক্ষেত্রেও খানিকটা দেখা মিলছে। যেমন কলতান কিন্তু নিয়মিত যোগাযোগ রেখেছেন, প্রতিক্ষণে যোগাযোগ রেখেছেন পানিহাটির সঙ্গে। পানিহাটিতে তিনি হেরে গিয়েছেন, তার প্রত্যাশা ছিল তিনি জিতবেন, আর তার জন্য লড়াইও করেছিলেন, কিন্তু সেই লড়াই শেষ পর্যন্ত সাফল্য পায়নি। কিন্তু কলতান দাশগুপ্ত পানিহাটিতে ব্যর্থ হলেও, ভোটে জিততে না পারলেও, মানুষের যে 20,000 ভোট পেয়েছেন সেটাকে তিনি আশীর্বাদ বলেই ধরছেন, এবং পানিহাটির প্রয়োজনে তিনি এখন থেকেই লেগে রয়েছেন। যেমন বিভিন্ন ক্ষেত্রে পানিহাটির মানুষজন তার সঙ্গে যোগাযোগ করছেন, এবং তাদের প্রয়োজন মেটানোর জন্য কলতান নিজের ব্যক্তিগত স্তরে যে সমস্ত মানুষকে চেনেন তাদের কাছে পানিহাটির আর্জি নিয়ে হাজিরও হচ্ছেন। কিন্তু
কল কিসনে দেখা। এই যদি আপনার প্রশ্ন হয় তাহলে বলবো ভবিষ্যতের গর্ভেই কিন্তু লুকিয়ে রয়েছে সাফল্যের চাবিকাঠি। প্রত্যাবর্তনের স্বপ্ন দেখতে হলে এখন থেকেই যে লড়াই করতে হবে এটা বুঝতে অসুবিধা হচ্ছে না আলিমুদ্দিন স্ট্রিটের। আর সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়েই এখন থেকেই মানুষের মনে স্থায়ী জায়গা তৈরি করতে চাইছেন মীনাক্ষী অলতানরা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।